সীমান্তে বিএসএফ এর বাংলাদেশি হত্যা নিষ্ঠুরতা বললেন ডক্টর ইউনূস। আর কোনো হত্যাকাণ্ড চায় না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাস্তবায়নে কাল হচ্ছে কমিটি, আগামী সপ্তাহে কাজ শুরুর আশা। জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্ক নাকচ, ধর্ম উপদেষ্টার মামলা নিষ্পত্তি করেই মুক্তিযোদ্ধাদের তালিকা জানালেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সরকার পদ্ধতির পরিবর্তন চায় বিএনপি, বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করতে ভারতের প্রতি আহ্বান। দর্শক, সংবাদপত্র শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, সংবাদ শিরোনামে আপনাদেরকে যেমনটি জানাবার চেষ্টা করছিলাম যে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যাকে নিষ্ঠুরতা আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে হবে নয়াদিল্লিকেই। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। ফেলানি থেকে স্বর্ণা দাস, সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ এর বর্বরতার শেষ কোথায়? বিএসএফ এর গুলিতে নিরস্ত্র সাধারণ মানুষ নিহতে বিশ্ব নেতাদেরও যেন চোখ বন্ধ। সবশেষ 13 বছরের কিশোরী স্বর্ণাকে গুলি করে হত্যা করে বিএসএফ। ফের প্রশ্ন উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যা কবে বন্ধ হবে? গেল মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর সীমান্ত ইস্যুতে সরব হয়েছে ঢাকা। এ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দিয়েছেন সাক্ষাৎকার, যেখানে নোবেলজয়ী ডক্টর ইউনূসের কণ্ঠে ঝরেছে ক্ষোভ। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যাকাণ্ডকে নিষ্ঠুরতা উল্লেখ করে নয়াদিল্লিকে দিয়েছেন কড়া বার্তা। সীমান্তে হত্যায় পিটিআইয়ের প্রশ্নের জবাবে ইউনূস আরও বলেন, সীমান্তে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে তা সমাধানে আইন অথবা আলোচনার টেবিল রয়েছে। কাউকে হত্যা কখনো সমাধান নয় জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হত্যা করা কোনো সমাধান হতে পারে না। এসব মোকাবেলায় আইনি উপায় রয়েছে। পরিচালনার জন্য স্থল প্রক্রিয়া ও আইনি পদ্ধতি থাকতে হবে। যা ঘটছে তা একতরফা। দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। গুলি করে হত্যার ঘটনা নিষ্ঠুরতা, এসব অবশ্যই বন্ধ করতে হবে। 2011 সালের 7 জানুয়ারি 15 বছরের কিশোরী ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ। সেই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে বারবার তাগিদ দিয়ে আসলেও হত্যা বন্ধে টালবাহানা করে আসছে নয়াদিল্লি। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কখনো কখনো বাংলাদেশ সীমান্তে ঢুকেও সাধারণ মানুষকে গুলি চালাতে দেখা যায় বিএসএফকে। ঢাকার প্রতিবাদের মুখেও বন্ধ হচ্ছে না বিএসএফ এর বর্বরতা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না, এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সীমান্তে পিঠ দেখাবেন না, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন। শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এর নির্দেশনা দেন উপদেষ্টা। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবির সদস্যদের কঠোর নির্দেশনা দেন তিনি। প্রমাণ পেলে চাকরিচ্যুত সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারও দেন তিনি। গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করতে আগামীকালের মধ্যেই হচ্ছে কমিটি, আর কাজ শুরু আগামী সপ্তাহে। সকালে গণভবন পরিদর্শন শেষে একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অভিজ্ঞ বিদেশিদের কাছে পরামর্শ নেয়ার কথাও জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কায়েস রাহাতের প্রতিবেদনে বিস্তারিত জানবো আমরা। জুলাই আন্দোলনের চূড়ান্ত বিজয়ের স্মৃতিবিজড়িত ভবন গণভবন, যেখান থেকে গেল 16 বছরে এসেছে একের পর এক অত্যাচার নিপীড়নের নির্দেশনা, যার নাম গণভবন হলেও গণমানুষের কাছে ছিল অজানা এক কৌতূহলী ভবন। সেই গণভবন হতে যাচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত, রূপান্তরিত হতে যাচ্ছে জাদুঘরে। পরিদর্শন শেষে উপদেষ্টারা জানান, জুলাই আন্দোলনের সকল স্মৃতিই ধরা থাকবে এখানে। গত 16 বছরে হাসিনা সরকারের অত্যাচার, গুম, খুনের সাক্ষী সব প্রমাণ তুলে ধরা হবে এই জাদুঘরে। সেই সঙ্গে জুলাই 36 দিনের ইতিহাসে শহীদদের তালিকা ও হত্যার দুঃসহ স্মৃতি সংরক্ষণ করা হবে। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের
আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। যদিও আগামী নির্বাচিত সরকার প্রধান বাসভবন কোনটি হবে সেটি নিয়ে এখনো আলোচনা হয়নি বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, রোববারের মধ্যেই কমিটি করে দ্রুত এই পদক্ষেপকে বাস্তবায়ন করা হবে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। জনগণের সর্বোচ্চ নেতার জন্য বানানো ভবন অবশেষে প্রতীক হলো নিদারুণ এক ফ্যাসিবাদের, যার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবে এই জাদুঘর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে সরকার কিছু ভাবছে না জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ। ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীদের মানবতার শত্রু আখ্যা দেন তিনি। আর দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম জানান, সব মামলা নিষ্পত্তি করেই হবে মুক্তিযোদ্ধাদের তালিকা। আরো জানাচ্ছেন আপন অপু। শনিবার সকালে রাজশাহীতে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জাতীয় সংগীত পরিবর্তনের আলোচনা প্রসঙ্গে ডক্টর খালিদ বলেন, বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিবে না। ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীদের মানবতার শত্রু আখ্যা দেন তিনি। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। এদিন দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ডক্টর ফারুকী আজম। বলেন, সব মামলা নিষ্পত্তি করেই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। অনেক কটা প্রক্রিয়া ইনিশিয়েট করা হয়েছে, অনেক রকমের মামলা মোকদ্দমা আছে, এই সমস্তগুলো নিষ্পত্তি করেই আমরা প্রক্রিয়াগুলো ইনিশিয়েট করব। যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধারা তারা সম্মানিত হবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কেন্দ্রীয়ভাবে কমিটি করা হয়েছে, পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও কমিটি হবে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট সরকার গড়ে ওঠা ঠেকাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রিত্বের সুযোগ রাখতে চায় না বিএনপি, জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর শেখ হাসিনার জমিদারি পুনরুদ্ধারে ভারত কাজ করছে কিনা এমন প্রশ্ন তোলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার আহ্বান দলটির। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ন্যাব। ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী দাবি করেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা। জানান, সবার আস্থা থাকবে এমন নির্বাচন কমিশনই চায় বিএনপি। একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান যেই ক্ষমতায় আসুক না কেন, আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না। তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন, তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন? আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। এ সময় অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তিনি। শেখ হাসিনা স্বৈরাচার সরকার সহ যাদের নির্দেশনায় এই গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে যে নির্যাতন, যে নিপীড়ন করা হয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেককে বাংলাদেশের মাটিতে তাদের প্রত্যেকের বিচার হবে। খাগড়াছড়ির দীঘিনালায় ত্রাণ বিতরণের পর জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের পক্ষ থেকে সরকার পদ্ধতিতে পরিবর্তনের বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী হলে
আজকে দিনে সে স্বেচ্ছাচার হয়ে যায়, সে স্বৈরাচার হয়ে যায়, সে দুর্নীতিবাজ হয়ে যায়, সে ফ্যাসিস্ট হয়ে যায়। শেখ হাসিনা হচ্ছে তার উত্তম প্রমাণ। এই জন্য তারেক সাহেব বলেছেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে। আমরা চাই বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ইতিহাসে সবাই মিলে একটা বাংলাদেশ করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পরিবহন খাতকে চাঁদাবাজ ও দখলমুক্ত রাখার প্রত্যয় জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে ন্যূনতম বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরির প্রত্যাশীরা। শনিবার দুপুর 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীরা বলেন, বিশ্বের প্রায় 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে 35 বছর। তার মধ্যে কিছু দেশে পুরোপুরি উন্মুক্ত। আন্দোলনের সমন্বয়ক জসিম নায়েক বলেন, দীর্ঘ 1 যুগ ধরে এই আন্দোলন চললেও সরকার কখনোই তাদের এই যৌক্তিক দাবি আমলে নেয়নি। আর কালক্ষেপণ না করে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারও দেয় আন্দোলনকারীরা। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেলে তাকে তোলা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এর আগে বাড্ডা থানার হৃদয় আহমেদ হত্যা মামলায় 3 দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগরওয়ালকে আদালতে হাজির করা হয়। অসুস্থতা ও বিশিষ্ট ব্যবসায়ী বিবেচনায় জামিন ও কারাগারে বিশেষ সুবিধা চেয়ে আবেদন করেন তার আইনজীবী, আর জামিন বাতিল চান রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশও দেওয়া হয়। তিন দিনের রিমান্ডে তার কাছ থেকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কোটি কোটি টাকা দিয়ে বিদেশ থেকে প্রচুর অস্ত্র এবং গোলাবারুদ এবং বিভিন্ন রকমের বোম এবং বিভিন্ন উপাদান উনি সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করে এটা ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপান তাদেরকে সরবরাহ করেছেন। আর যার কারণে আমাদের হাজার হাজার নিরীহ ছাত্র যারা কোমলমতি দুধের ছাত্র তারা মারা গিয়েছে। আজকে 3 দিন রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে এনেছে। আমরা জামিনের আবেদন করেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন আবেদন নামঞ্জুর করছে। আমরা আশা করি ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা দিলীপ কুমার আগরওয়ালের বেল চাই। দর্শক, আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন সাজা মওকুফ হওয়া প্রবাসীদের বেশ কয়েকজন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখনই ভাই আর ঘুম আছে দিয়ে যান ভাই। আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন সাজা মওকুফ হওয়া প্রবাসীদের কয়েকজন। আমরা সরাসরি সেটি দেখছিলাম।